আসসালামু আলাইকুম। একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও করছি, কারণ অনেক সময় বিজয়ের উল্লাসে মানুষ হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলে, জ্ঞান শূন্য হয়ে যায়। অনেক আনন্দে মানুষ অতি উল্লসিত হয়ে সেন্টিমেন্টাল পর্যন্ত হয়ে যায়। ভালো ছাত্ররা অতি ব্রেনের, খুব বড় ধরনের ব্রেনই অনেক ছাত্রই ব্রেনের সমস্যায় ভোগে, অনেক সময় পাগল পর্যন্ত হয়ে যায়, সাইকোর রুগী হয়ে যায় অতিরিক্ত ব্রেনের জন্য। অতিরিক্ত জয়োল্লাস খুব একটা ভালো নয়। সব কিছুরই সীমাবদ্ধতার ভিতরে উপভোগ করলে সেটা রোমাঞ্চকর হয়ে ওঠে। আমি বলছি পিনাকির কথা, আমি পিনাকির কথাই বলছি। ইলিয়াস বা কনক সরোয়ারাও ছিলেন, কিন্তু পিনাকি বেশি উদ্ধৃতপূর্ণ হয়ে উঠেছিলেন, অতি দৃষ্টান্তমূলক ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। বিগত 15 বৎসরে সরকারের বাইরে থেকে সরকারের বিরুদ্ধে যত ধরনের আন্দোলন, জনসমাবেশ বা মানুষের সমর্থন যোগানোর মতো, মানুষকে রাজপথে টেনে আনার মতো উদ্বুদ্ধ করে, যে সংগঠন করে আন্দোলন তৈরি করে একটি সরকারকে এদেশের বাইরে পাঠাতে সক্ষম হয়েছেন পিনাকি, তা বড় ধরনের একটি অংশই বহন করে, এটা অনস্বীকার্য। কিন্তু 6ই আগস্টের পর কিছু কিছু জায়গায় পিনাকির অতি উল্লাস চিন্তাভাবনাকে একটু মোড় ঘুরিয়ে দেয়। যেন 32 ভাঙা পর্যন্ত ঠিক আছে, গরু জবাই করে জিয়াপত করে খাওয়ানো ওটুকু ঠিক আছে, কিন্তু সেনাবাহিনীর কেউ কেউ অপরাধী, কেউ কেউ অন্যায় করেছে, এটা তো নির্ভুল। সেনাপ্রধান নিজেই বিভিন্নভাবে সে যতটাই চেষ্টা করুক তাকে নিষ্কলঙ্ক রাখার, কিন্তু ওই যে অপরাধী কোথাও না কোথাও তার অপরাধের চিহ্ন রেখে যায়। সেনাপ্রধানও অপরাধের চিহ্ন রেখে গেছে। এক হলো প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে যখন তিনি একেবারে একজন নাগরিকে পরিণত হয়ে গেছেন, তখন তিনি দেশের প্রধানমন্ত্রী না, এমপি না, মন্ত্রী না, শুধু একজন পরিবারের 8-10 জন নাগরিকের মতো একজন নাগরিক হয়ে গেছেন। কিন্তু সেনাপ্রধান সেই একজন সাধারণ নাগরিককে সেনাবাহিনীর হেলিকপ্টার, সেনাবাহিনীর বিমানে তাকে দেশ ত্যাগে সাহায্য করেছেন। একজন নাগরিককে বুঝতে হবে কথাটি। সেনাপ্রধান যখন আন্ডারসাইনের মাধ্যমে পদত্যাগ করেন, তখন তিনি আর কোনো কিছুর ভিতরেই, কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছুই না, একজন নাগরিকের সমান হয়ে যান। তাকে সেনাপ্রধান দেশ থেকে বের করে দিয়েছেন। স্বৈরাচারী শোষকের একটি বড় অংশ, ক্যান্টনমেন্টে অংশ নিয়ে যারা আশ্রয় নিয়েছিল, তাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে সেনাপ্রধান সরিয়ে দিয়েছেন। একের পর এক তিনি অপরাধকে প্রশ্রয় দিয়েছেন এবং অপরাধীদেরকে আরও অপরাধ করবার জন্য সুযোগ করে দিয়েছেন। বারবার ওনার উচিত ছিল কি, 6 তারিখের পরেই সেনাবাহিনীর হাই কমান্ড, যে কমান্ডা ওই সরকার বসিয়ে রেখে শক্তিশালী মজবুত করে রেখেছিল, সেটাকে 24 ঘন্টার ভিতরে দ্রুত ভেঙে চুরে তছনছ করে দিয়ে নূতন কমান্ডকে নিয়ে এসে সেই সব জায়গা বসানো, যে কমান্ডকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু যেসব মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল সাহেবরা আজকে আসামি হয়েছেন খুন, গুম, মানবতা অপরাধের, অপহরণের মামলায়, এরা তো যতটুকু জানা যায় এরা সেনাপ্রধানের আউট অফ কন্ট্রোল ছিল। এনাদেরকে সরাসরি কমান্ড করত সিভিল সরকার থেকে, কখনো কখনো সামরিক সচিব, প্রধানমন্ত্রীর সামরিক সচিব কবির সাহেব বা ডিজিএফআই স্বতন্ত্র কমান্ডে যারা ছিল, আনসার ভিডিপির মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, স্বতন্ত্র কমান্ডে যখন চলে যায় তখন তিনি সেনাপ্রধানের কমান্ডে থাকেন না। কিন্তু ওনার উচিত ছিল দ্রুত সবাইকে সরিয়ে, ডিজিএফআই থেকে সমস্ত জায়গা সরিয়ে দিয়ে অন্য নূতন কমান্ড এখানে বসিয়ে এদেরকে কমান্ড লেস করে দেওয়া, এদেরকে এমনভাবে নিরস্ত্রী করা যেন তাদের আর কর্তৃত্ব সেনাবাহিনীর উপরে বড় ধরনের প্রভাব না ফেলে। কিন্তু তিনি সেটা কি করতে ব্যর্থ হয়েছেন নাকি করতে চেষ্টা করেন নাই,
নাকি চেয়েছিলেন বিগত সেই সরকার আবার ফিরিয়ে আসবে, সেই সরকার আবার তাদের গলায় ফুলের মালা জড়িয়ে দেবেন, তাদেরকে আরও বড় করে অনারিয়াম করবেন এবং বড় ধরনের এক একজনকে পুরস্কারে পুরস্কৃত করবেন, এই ধরনের আশা আকাঙ্ক্ষা হয়তো ছিল। কিন্তু সেনাবাহিনীর প্রধানকে নিয়ে পিনাকিদা যেভাবে গালিগালাজ করেছেন, যে বাক্য সংলাপগুলো প্রয়োগ করেছেন ইউটিউবের ভিতরে, সেটিও অমার্জনীয় অপরাধ। কারণ সেনাবাহিনী রাষ্ট্রীয় সম্পদ এবং সেনাবাহিনীর স্তরে স্তরে সেনাপ্রধানের ওই অবস্থান পদটি একটি রাষ্ট্রীয় পদ। একজন ওয়াকারুজ্জামান সে যতটা বাজেই হোক না কেন, কিন্তু ওটা একটি রাষ্ট্রীয় পদ, এটা মাথায় রাখতে হবে। এটি সংবিধানের সাংবিধানিক একটি পদ, সেটাকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তারপরেও ইদানিং যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে 8 তারিখের পরে পিনাকি যেভাবে ক্যান্টনমেন্টের ভিতরে সৈনিকদেরকে দিয়ে, অফিসারদেরকে দিয়ে কু করানোর চেষ্টা করেছেন, যে হত্যা, জানমালের ক্ষয়ক্ষতি, কাউকে মারতে উদ্বুদ্ধ করা, সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ সৃষ্টি করার যে অপচেষ্টা পিনাকি করে গেছে এই কয়দিনে, আজকে রাতেই এখনই অমুক এই করো, তমুক সেই করো, নিম্ন পদের নিম্ন স্তরের অফিসারদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়া কথা বলা। পিনাকিদাকে আমি এটুকু বলতে চাই, পিনাকিদা অনেক বোঝে, ভালো জানে, তারপরে আমি এটুকু বলতে চাই, সেনাবাহিনীর যেসব, সবাইকে না হলেও কিছু কিছু কিং কমিশনের অফিসার তো এটুকু দায়িত্ববোধ, জ্ঞান, তাদেরকে বিএমএ থেকে ঢুকিয়ে দেওয়া হয় ইঞ্জেকশনের মতো করে, ব্রেনের ভিতরে পুশিং করে দেওয়া হয় যে পিনাকিদা আপনার মতো মেধাবী, জ্ঞানী বা বলার মতো লোক সেনাবাহিনীর অফিসার আছে, কিন্তু তারা বলে না। তারা সেনা লয়ের আইনের ভিতরে থেকেই তারা তাদের দায়িত্ব পালন করতে অভ্যস্ত এবং সেটা তারা করে নেয়। কিন্তু আপনি যেভাবে উস্কানি দিয়ে তাদের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির চেষ্টা করেছেন, এটা কিন্তু বড় ধরনের, আরও একটি বড় ধরনের অপরাধ। এটাও মানবতা বিরোধী অপরাধ। এটাও উস্কানি দিয়ে রাষ্ট্রকে বিশৃঙ্খলার ভিতরে সৃষ্টি করা, রাষ্ট্রের একটি স্যাবোটাজ তৈরি করাও কিন্তু রাষ্ট্র বিদ্রোহের সমান। তো যেটা করে যাচ্ছেন, এটা আমি পিনাকিদার কাছে বলতে চাচ্ছি, অনুরোধ করতে চাচ্ছি, বা আমি পিনাকির ভিডিও দেখে যারা বেশি উদ্বুদ্ধ হন এবং পিনাকিকে কেউ কেউ দেবতাই মনে করেন, তাদেরকেই আমি উদ্দেশ্য করে বলছি, পিনাকিদের সহ, যে সত্যিকার দেশপ্রেমিক হিসাবে আপনাকে প্রথমে যতটুকু আমি মনে করেছিলাম, অন্য কেউ মনে করেছিল কিনা জানি না, কিন্তু বড় ধরনের একটি ভিউয়ার্স আপনার আছে, সাপোর্টার আপনার আছে, কিন্তু তাদের ভিতরে আপনি এক ধরনের উস্কানিমূলক তথ্য দিয়ে আপনার অবস্থানকে হয়তো কিছুটা হলেও নষ্ট করেছেন। এখন কথা হচ্ছে, কেউ কেউ বলছে ইউটিউবেও বলেছে বা বিভিন্ন জায়গায় বলছে যে উনি যেহেতু বাংলাদেশ মুসলিম রাষ্ট্রপ্রধান দেশ, জাতিপ্রধান দেশ, তিনি মুসলমানদেরকেই মুসলিম টপিকগুলোই বেছে নিয়েছেন যেন তার ভিউয়ার্স বাড়ে, এবং তিনি খুব দুর্বল জায়গাগুলোকে অবলম্বন করে মুসলমানদের ভিতরে একটি আশ্রয় অবস্থান তৈরি করে নিয়েছেন, এই ভেবে যে মুসলমানদেরকেই তিনি উস্কানি দিয়ে কখনো হয়তো মুসলিমের ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি করে দিতে পারেন, এবং সেটার পূর্বাভাস কিছুটা হলেও হচ্ছে। ইদানিং তার যে কথাবার্তা, কার্যকলাপ, ইউটিউবে যে মোটিভ, যে টপিকগুলো নিয়ে কথা বলছেন, এটাই স্বাভাবিক নয়, এটি অস্বাভাবিক। জুলাই আগস্টে আন্দোলনের একটি ভূমিকা তার ছিল, কিন্তু তিনি দেশের বাইরে থেকে কথা বলে এটি সমর্থনের যোগ্য জায়গা তৈরি করে দিয়েছেন, এটা আমরা অস্বীকার করি না। একটি যুব সমাজকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন, এটাও আমি স্বীকার করি, কিন্তু সেই যুব সমাজকে রাষ্ট্রের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য তিনি এখন যে হেমিলনের বাঁশি বাজাচ্ছে, এটা তো রাষ্ট্রের বিপক্ষে চলে যাচ্ছে। অর্থাৎ তার
দৃষ্টিক্ষেপণ, তার সুদূর চিন্তা ভাবনা কোথায় নিয়ে ঠেকায়, এখনই থেমে যেতে হবে। যারা পিনাকিকে নিয়ে অনুসরণ করেন, পিনাকির কথা শুনে নিজেরা ভাব আবেগে আপ্লুত হয়ে ওঠেন, তাদেরকে অনুরোধ করব, একটু দাঁড়ান, একটু থামুন। তিনি কোন সুরে কোন দিকে বাঁশি বাজাচ্ছেন, সাগরের দিকে যাচ্ছেন, সেই ইঁদুরগুলোকে সাগরে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন সেই শিশুদেরকে, নাকি তিনি পাহাড়ে নিয়ে যাচ্ছেন কোনো অন্ধকার গুহার দিকে, এখন একটু দাঁড়িয়ে একটু জিরিয়ে চিন্তা ভাবনা করার সময় মনে হয় এসেছে। ইদানিং দেখবেন সেনাবাহিনীর নিয়ে সবাই কথা বলছি, আমরা নিজেরাও কথা বলছি, সেনাবাহিনীর জেনারেলরা মামলার ভিতরে পড়েছে, তারা অপরাধী, এটা রাষ্ট্র জানে, দেশ জানে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে গতানুগতিক ধারায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, যে ধারা, প্রজ্ঞাপনের মাধ্যমে, নির্বাহী আদেশে, সাংবিধানিকভাবে সেটাকে যতটা যথোপযুক্ত শক্তিশালী করা হয়েছে, সেই আওতায় তাদের বিচার হবে, তাদের আইনের আওতায় তুলে দেওয়া হবে। এ নিয়ে তাদের তারিখ দিয়ে দিয়েছে 21 তারিখ পর্যন্ত। এর ভিতরে সেনাবাহিনীর অভ্যন্তরে তাদের নিয়ে অনেক কাজকর্ম থাকতে পারে, হচ্ছে, সেটা করছে তারা। এটা ছেলে খেলা নয়। একজন মেজর জেনারেল একজন পিনাকির মতো ডাক্তার না, দাবর দিলে পাছায় লাথি মারলে দেশ থেকে চলে যাবেন, সেটা সম্ভব না। হ্যাঁ, কেউ কেউ গিয়েছে যারা দেশের বাইরে, সাধারণ মানুষের বাইরে, সংবিধানের বাইরে কার্যকলাপের ভিতরে ছিল, তারা দেশ থেকে চলে গেছে। ফখরুল চলে গেছে ভারতে, মেজর জেনারেল কবির সহ এর আগে আরও কয়েকজন, যে 7 জন, আকবর সাহেব সহ, হাবিবুল সাহেব সহ যারা ছিল, অনেকেই চলে গেছে তারা, কিন্তু তারা জানে যে তারা অপরাধী। কিন্তু অপরাধে যাওয়ার জন্য কি তারা এককভাবে দায়ী, না রাষ্ট্র দায়ী? যে রাষ্ট্র ওই ধরনের একজন স্বৈরার শাসককে তৈরি করেছে, যে রাষ্ট্রের জনগণ এখনও বোঝে না যে একটি স্বৈরার শাসক তাদের রাষ্ট্রকে শাসন করে গেছে। আওয়ামী লীগ এখনও আছে না এদেশে, বিভিন্ন ছলাই কলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে আওয়ামী লীগের দোসররা এখনও কি চাচ্ছে না যে আওয়ামী লীগ ফিরে আসুক? তো দেশের জনগণই তো এই ধরনের একটি স্বৈরার শাসককে লালন করেছিল, ধারণ করেছিল। সেই স্বৈরার শাসক তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে, তারা উদ্বুদ্ধ হয়েছে, লোভ লালসা তাদেরকে পাগল করে তুলেছে, উন্মাদ করে তুলেছে। তারা সেই লোভ লালসা করেই তাদের নিজেদের সংস্থার আইন ভেঙেছেন, নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তারা আইন বহির্ভূত কাজকর্মকে হাতে তুলে নিয়েছেন, তারা দেশের বাইরে চলে গেছে। কিন্তু যারা এখনও দেশের মধ্যে রয়ে গেছে, একটি দেশ সবেমাত্র বড় ধরনের একটি অভ্যুত্থানের পরে এখন প্রয়োজন সুসংগঠিত একটি জাতি, সুসংগঠিত মতবাদ, সুসংগঠিত একটি শক্তি, যে শক্তি রাজনীতিকে কন্ট্রোল করতে পারে, একটি বড় ধরনের রাষ্ট্রীয় শক্তি, যে শক্তিকে সকল ধরনের অতীতে সৃষ্টি হওয়া যত রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদেরকে নিয়ন্ত্রিত অবস্থার ভিতরে নিয়ে এসে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। কিন্তু এখন যদি আমরা তার বাইরে সেই রাষ্ট্রকে অস্থিতিশীলতার মধ্যেই রেখে দেই, জাতীয় মতানৈক্য সৃষ্টির পক্ষে না গিয়ে, মতৈক্যের ভিতরে না গিয়ে মতানৈক্যের মধ্যে আমরা যদি জিয়ে রাখি, ডুবিয়ে রাখি, উস্কানিমূলক কথা বলি, এবং বাংলাদেশ যে জায়গাটায় বড় ধরনের একটি আস্থার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী, সেটাকে যদি আমরা উস্কে দেই এবং তাদের ভিতরে আবার একটি গণ্ডগোল হোক, আবার একটি রক্তপাত হোক, আবার একটি বিডিআর ম্যাসাকারের মতো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের মেধার সবচেয়ে বড় সম্পদের জায়গা একজন সেনাবাহিনীর অফিসার যে কেউ হইতে পারে না। অনেক বিসিএস অফিসার ওই সেনাবাহিনীর ভাইবা বোর্ডের আগেই ব্যাক হয়ে চলে আসছেন, তাদেরকে দেখছি আবার অনায়াসে পরীক্ষা দিয়ে তারা বিসিএস অফিসার হয়ে যাচ্ছে। সেনাবাহিনীতে তারা ঢুকতে পারেনি। সেনাবাহিনী ফিজিক্যাল থেকে শুরু করে, মেধা থেকে শুরু করে চৌকস, একজন সেনাবাহিনীর একজন অফিসারকে চৌকস অফিসার বলা হয়, কিং কমিশন বলা হয়। তো তাদেরকে এই স্বৈরার শাসক একটি রাষ্ট্রীয় যন্ত্রই তো তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে নষ্ট করেছে। শুধু তাদেরকে নয়,
নিজেদের এই সরকার ক্ষমতায় থাকতে সরকার তার সকল ধরনের শক্তিমত্তাকে প্রয়োগ করতে একটি সংস্থাকে ব্যবহার করেছে। শুধু সেনাবাহিনীকে দোষ দিয়ে তো এখানে লাভ নেই। সিভিলে যে যারা সরকার গঠন করে সরকারে ছিল তারাও তো বড় ধরনের পার্টের ভিতরে, তাদের কি নোমাডা ছিঁড়তে পারছেন? কয়জন অ্যারেস্ট করেছেন? সে প্রধান সহ তো দেশের বাইরে, বড় ধরনের দেশের বাইরে। এখনও আপনারা ওইখানে বসে প্রথম আলো কার কি এই সেই করছেন। প্রথম আলোর কী করতে পারছেন? সমালোচনা করে আরও মানুষকে জানিয়ে দিয়েছেন যে প্রথম আলো এই ধরনের লেখালেখি। কি করতে পারছেন আপনারা? সাবির হোসেন চৌধুরী জামিনে আছে, আমলিগের হয়ে তার মুখপাত্র হয়ে হয়তো তাদের ভিতরে লেনদেন করছে। সেসব জায়গায় আপনারা কি করতে পারছেন? কতটুকুন কি কত দূরে গিয়েছেন? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যেসব উপদেষ্টারা বসে আছেন কয়জনের মুখ উন্মোচন করতে পারছে? আজকে নাহিদ বলছে কেউ কেউ দেশ ত্যাগের জন্য রেডি হয়ে আছে, কেউ সিভিল সরকারের রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, নাহিদরা বলছে। আপনারা কি করছেন? এই ভিতরের তথ্য আপনারা কতটুকুন বের করে এনে জনসম্মুখে দিতে পেরেছেন? তার বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছেন? সেনাবাহিনী এটা একটি নিছক খেলনার জিনিস না, এটা একটি সমালোচনার জিনিস না। সমালোচনা করতে হবে আপনার জ্ঞানের, আপনার পরিধির, আপনার জানার ভিতরে সীমাবদ্ধ থেকেই সমালোচনা করতে হবে। জাতিকে নিয়ে উন্মুক্তভাবে, অপমানিতভাবে সমালোচনা করলে নিজে ধিকৃত হচ্ছেন এবং আরও হবেন। কারণ আপনি যে চোখে দেখেন সে চোখে সবাই দেখে না। আপনি দেশের বাইরে, আপনি অনেক কিছু দেখতে পারেন, বুঝতে পারেন, বলতে পারেন, কিন্তু যারা এ দেশের ভিতরে জীবনের শেষ রক্তবিন্দু থাকতে তারা দেশ ত্যাগ করতে পারবে না। আপনি জেলে যেতেন, জেল খাটতেন, তারপরে ফুলের মালা নিয়ে বের হয়ে আসে আপনি রাজনৈতিক অঙ্গনে বড় একজন মানুষ হতেন। পালিয়ে গেলেন কেন? কাপুরুষের মতো। দেশের বাইরে গিয়ে হুমকি ধামকি মেরে তো কোনো লাভ হবে না দাদা। সেনাবাহিনীকে আপনি ভিডিও বানান, আপনার ভিডিও আমিও দেখি, আরও দেখে, আপনার ভিউয়ার্স আছে, জনপ্রিয়তা আছে, কিন্তু এমন কোনো আচরণ, এমন কোনো তথ্য উপাত্ত নিয়ে জনসম্মুখে ওপেনভাবে কিছু বলা যাবে না যেটা রাষ্ট্র অপমানিত হয়। আপনার বুঝতে হবে পৃথিবীর শান্তি মিশনে, ইউএনের মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি সৈনিক অফিসার সারা পৃথিবীকে শান্তি সৃষ্টির জন্য, শান্তি তৈরির জন্য নিয়োজিত রয়েছে। আপনি তাদেরকে নিয়ে অবজ্ঞা করছেন, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, ঘৃণা করে বকাঝকা করছেন এবং খুব খারাপ ভাষায় আপনি এই বাক্যগুলো উচ্চারণ করছেন, যেটা আপনার মুখে, আপনি একজন শিক্ষিত লোক, আপনি এর আগে আমি দেখলাম আপনি পিএইচডি গবেষণার ভিতরে আছেন, অর্থাৎ ডক্টরেট লাগাবেন নামের আগে আপনার শখ, আপনি পুরোপুরি আসেন। কি একটা বই দেখছেন, ইঁদুরের ছবি টবি দিয়ে দেখলাম, সেটা অনেক দূর, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি তো যে পর্যায়ে চলে গেছেন, যে বনি আমিন মাঝে মাঝে বলে যে জন্মভূমির পরিচয় দিতেন, তার নাকি বিবেকে বাঁধে। তো বিবেকে বাঁধে তুমি পরিচয় দাও কেন? তোমার মতো বনি আমিন বহু পৃথিবীতে, তোমার বহুত বনি আমিন দেশের বাইরে বড় বড় জায়গায়, যেখান থেকে পৃথিবী জ্ঞানী গুণী মানুষ বেরোয়, সেখানকার প্রফেসর, শিক্ষক, তারা নিজেদেরকেই ব্যবসার জায়গায় নিয়ে আসেনি। আপনার ইউটিউব বানাবেন, ব্যবসাও করবেন, আবার জন্মভূমির পরিচয় দিতে তাদের নাকি বিবেকে বাঁধে, কিন্তু ইউটিউবে আবার ব্যবসাও করে যাচ্ছেন। আপনি যদি তাদের বিন্দুমাত্র একটি জায়গায়, একটি ভার্সিটির প্রফেসর না, পিওনের জায়গা ভর্তি সুযোগ পান, আপনি দৌড়িয়ে সব কিছু পেলে সেখানে চলে যাবেন, সেই অক্সফোর্ড বলেন বা বড় ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে, যারা এদেশের অনেক বড় বড় জ্ঞানী মানুষরা শিক্ষকতায় নিয়োজিত আছে, ব্যারিস্টারি, আইন বিভাগে আছে, বড় বড় বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক, বাংলাদেশের বৈজ্ঞানিক বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে থেকে তারা বড় বড় আবিষ্কার করছেন। তাদের অফিসের পিয়ন হওয়ার যোগ্যতা যদি আমি বনি আমিনের মতো লোকের থাকে, সব কিছু পেলে ওইখানে যেতেন। কোনো কিছু করার যোগ্যতা নেই, ইউটিউবে টাকা কামাই করেছেন এখন। তারা বলে মাতৃভূমির, জন্মভূমির, জন্ম দেশের পরিচয় দিতে তাদের বিবেকে বাঁধে। আরে পিনাকিদা, বনি আমিন, এদেশে 18 কোটি মানুষ এই দেশের মাটিতে দাঁড়িয়ে বসবাস করছে। তারা আন্দোলন করে, তারা রক্ত দেয়, তারা সংগ্রাম করে, সমস্ত কিছু তারা করে এদেশের পতাকাকে তারা উত্তোলিত করে।
আপনারা ফ্রান্সে বসে, অস্ট্রেলিয়ায় বসে বাংলাদেশের পতাকা উত্তোলিত করতে পারেন না। এদেশের সাধারণ মানুষ এদেশের পতাকাকে ধারণ করে, পতাকা বহন করে, এদেশের মাটিতে তারা পতাকা উত্তোলিত করে এদেশের মাটিতে তারা দাঁড়িয়ে আছে। সে একজন শ্রমিক হলেও আপনাদের থেকে ওই শ্রমিক এদেশের দেশত্ববোধ নিয়ে, কারণ তারা তাদের ভোট প্রয়োগ করে দেশের সরকার গঠন করে, তারা নাগরিক অধিকার নিয়ে দেশকে প্রতিষ্ঠিত করে, সংগ্রাম করে, দেশের মাটিকে কর্ষণ করে তারা বাংলাদেশকে জিয়ে রেখেছে পৃথিবীর বুকে। আপনারা যার যার মতো ব্যবসা করে যাবেন, সুযোগ সুবিধা মতো উচ্চ বাচ্য কথা বলে যাবেন, এগুলো সাধারণ মানুষ সম্মানের চোখে দেখবে না। বিবেকবোধ জাগ্রত করুন, নিজেদের অবস্থানকে, সম্মানের জায়গাটুকু যেখানে ছিলেন ওইখানেই থাকুন, আর সামনে না বাড়িয়ে নিজেদেরকে মূত্রথলির মতো নোংরা একটি শরীরের পদার্থ হিসাবে, অঙ্গ হিসাবে প্রকাশ করবেন না বলে আশা করি। আসসালামু আলাইকুম।